সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি যে ক্লাসটা দিব রাইট ফ্রম ভার্বের, দেখো লেখা আছে এখানে রুল নাম্বার 4। গত ক্লাসে আমি তোমাদের দিয়েছিলাম একটা ক্লাসে দিয়েছিলাম রুল 2, 3 একসাথে। এর আগে দিয়েছিলাম রাইট ফ্রম ভার্বের পরিচিতি, তারপর দিয়েছিলাম রুল 1-এর একটা ক্লাস। এখন হচ্ছে রুল 4। আমরা রুল 4-এ চলে যাব। দেখো আমরা সবগুলি রুল পড়তেছি অক্সিলারি ভার্বের উপর ডিপেন্ড করে, কোন সেন্টেন্সে কোন অক্সিলারি থাকলে পরে কীভাবে ভার্বের রূপটা আমরা বসাবো। তাহলে দেখো বোর্ডে লেখা আছে এখানে তোমার মডেল অক্সিলারি ভার্ব লেখা আছে। কি আছে লেখাটা হচ্ছে কি মডেল। এই কথাটা মডেল নয়, কথাটা হচ্ছে মডেল। আচ্ছা, মডেলের মানে হচ্ছে, আর এটা সিমিলার ওয়ার্ড হচ্ছে স্পেশালিস্ট। এই ওয়ার্ডগুলিকেই তোমার দেখো এখানে লেখা আছে উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, এই ধরনের আরও অনেক ওয়ার্ড আছে। তোমরা এগুলি বইয়ে দেখে নিবা, ওই টপিক্সটার মধ্যে দেখে নিবা। এই মডেলটাও তোমার দুইটা ভাগে থাকে, একটা বলা হয় মডেল, আর কতগুলিকে বলা হয় সেমি মডেল। ওগুলি আমি তোমাদের পড়াচ্ছি না, তোমরা বই থেকে দেখে নিবা। আচ্ছা, আমি তোমাদের যেটা পড়াবো এখন, এই মডেল অক্সিলিয়ারি ওয়ার্ডগুলি কোনো সেন্টেন্সে থাকলে পরে তাদের পরে এই মনে করো একটা উইল থাকলো, উইলের পরে ভার্বের যে 5টা রূপ, মনে করো গো, কাম, ওয়াক, এগুলির 5টা রূপ থাকে, রাইট 5টা রূপ থাকে। ওই 5টা রূপ থেকে কোন রূপটা আমি বসাবো, আমার ওই রুলটা আমি তোমাদের এখানে দেখাতে যাচ্ছি। তাহলে দেখো, আশা করি তোমাদের এগুলি মুখস্থ আছে। যদি মুখস্থ না থাকে তাহলে তোমরা মুখস্থ করে নিবা, কারণ এগুলি তোমাদের মুখস্থ করতে হবে। তোমরা যখন স্পিক করতে যাও, ইংলিশে কথা বলতে যাও, তখন কিন্তু এগুলি তোমাদের প্রয়োজন পড়ে। দেখো শুড অর্থ উচিত বোঝায়, উড অর্থ তোমার রেসপেক্টেবল পার্সনের ক্ষেত্রে বোঝায়। এগুলি আজকে ওই ক্লাসটা আমার না। আচ্ছা, পরবর্তীতে আমি তোমাদের একটা স্পোকেন ক্লাস দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো আমি আবারও বলে দিচ্ছি, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, মাস্ট, এই ধরনের ধরো এম টু, ওয়ার টু, আর টু, বিবার যে আমরা পড়েছিলাম প্রথম ক্লাসে, বিবার পড়েছিলাম আমরা প্রথম রুলে, 8টা বিবার ছিল। এখানেও আমরা লিখতে পারি ওই বিবার প্লাস টু, তার মানে এম টু, ইজ টু, আর টু, ওয়ার টু, বিং টু, বিন টু, এগুলো এখানে চলে আসবে। আমি টিসি দিয়ে রাখছি, তার মানে ইত্যাদি ইত্যাদি আরও ওয়ার্ড আছে, তোমরা দেখে নিবা। এখন আমরা দেখো এখানে লিখে দিচ্ছি তোমাদের, এটা রোমান 1 দিয়ে লিখবা, মডেল অক্সিলিয়ারি যুক্ত সেন্টেন্স এ, মানে মডেল অক্সিলিয়ারি যুক্ত সেন্টেন্স মানে এই ওয়ার্ডগুলি যে কোনো একটা থাকবে, তারপরে যখন আমি ভার্বটা বসাবো ওই 5টা রূপ থেকে একটা রূপ হবে। মডেল অক্সিলিয়ারি যুক্ত সেন্টেন্সে ভার্বের বেস ফ্রম, ভার্বের বেস ফ্রম বসাতে হবে। বেস ফ্রম, ওই যে আমি তোমাদের প্রথম ভার্বের যখন পরিচিতি দিয়েছিলাম তখন বেস ফ্রমটা তোমাদের আমি পরিচয়টা দিয়েছিলাম। বেস ফ্রম হচ্ছে যে ভার্বের তোমার ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেটাকে ভার্বের বেস ফ্রম বলা হয়, মানে প্রথম রূপটাকে বলা হয়। তাহলে বেস ফ্রম বসাতে হয়, ঠিক আছে। এবার আমরা উদাহরণে চলে যাব। আরেকটু সময় দিচ্ছি তোমরা লিখে নেওয়ার জন্য। মডেল অক্সিলিয়ারি যুক্ত সেন্টেন্স এ ভার্বের বেস ফ্রম বসাতে হয়, তার মানে শ্যালের পরে গো, উইলের পরে গো, মাস্টের পরে গো, এরকম এরকম হবে আর কি। দেখো উদাহরণে চলে যাচ্ছি আমরা। দেখো দুটো উদাহরণ, একদম সিম্পল উদাহরণগুলি, তোমরা এগুলি এই রুলের আগেও তোমরা এগুলি পারতা, কারণ একেবারেই কমন। দে উইল ওয়াক ইন দ্য
ফিল্ড, তারা মাঠে কি হাঁটা বোঝাচ্ছে, তাই তো? মাঠে হাঁটছে বা হাঁটবে এরকম বোঝাচ্ছে না? আমরা জানি উইল এবং শ্যাল এগুলোকে আমরা ফিউচারে ধরে থাকি। উইল এবং শ্যাল আমরা ফিউচার ধরি, মানে ফিউচারটা হচ্ছে তোমার সহজেই বুঝে নেবা, কোনো একটা ক্রিয়ার পূর্বে মানে ভার্বের পূর্বে যদি উইল অথবা শ্যাল থাকে, তাহলে যখন তুমি বাংলায় ট্রান্সলেশন করতে যাবা ওই উইলের পর তোমার একটা, ওই ভার্বের পর তোমার ক্রিয়ার পর একটা ব যোগ করতে হবে। আমি যখন টেন্সের ক্লাসটা দেই তখন তোমাদের আমি এরকম পড়িয়ে থাকি যে ধরো শ্যাল অবলিক উইল অর্থ, মানে এটার মিনিং আমি ধরি, কোথাও বইয়ে এরকম লেখা থাকে না বা নেই, আমি তোমাদের সহজে বোঝার জন্য শ্যাল অথবা উইলের অর্থ ধরে থাকি ব। কেন ব ধরে থাকি? কারণ কোনো একটা ভার্বের পূর্বে যদি শ্যাল অথবা উইল থাকে তাহলে আমরা ওই ভার্বের মানে বাংলা অর্থের শেষে আমরা ব যোগ করি। যেমন মনে করো ওয়াক অর্থ হাঁটা, যদি বলি উইল ওয়াক হাঁটব, ইট অর্থ খাওয়া, যদি বলি উইল ইট খাবো, গো অর্থ যাওয়া, ধরো যদি বলি উইল বা শ্যাল গো তাহলে যাব, যদি বলি সি দেখা, যদি বলি শ্যাল অথবা উইল সি তাহলে দেখবো। আমি আবারও সহজ করে বলে দিচ্ছি, সুন্দর করে খেয়াল করো। যদি কোনো ভার্বের পূর্বে শ্যাল অথবা উইল থাকে তাহলে ওই ভার্বের বাংলা অর্থের শেষে ব যোগ করতে হয়। আর যদি কোনো ধরো বাংলা ক্রিয়ার শেষে ব যুক্ত থাকে তাহলে ওটা ইংলিশ যখন তুমি লিখবা ওই ভার্বের পূর্বে শ্যাল অথবা উইল তোমাকে অ্যাড করতে হবে। তার মানে আমি শ্যাল উইল অর্থটা ধরে নিতে পারি ব, কারণ শ্যাল উইল দেওয়ার সাথে সাথেই ওই ক্রিয়ার শেষে তোমার ব যোগ হয়ে যায়। আচ্ছা যাই হোক, ওটা ক্লাস না। তাহলে এটা কি হলো দেখো, তারা ওয়াক মানে হাঁটা, তাহলে উইল ওয়াক, হাঁটবে ইন দ্য ফিল্ড, তারা মাঠে হাঁটবে। এখন দেখো এখানে আমার প্রথমে ছিল কি টু বি ভার্ব ছিল, তারপরে আমাদের হ্যাভ ভার্ব ছিল, তারপরে আমাদের ডু ভার্ব ছিল, এই ধরনের বিভিন্ন ভার্ব ছিল, তারপর পারফেক্ট ওয়ার্ড ছিল। এখন কি আছে, আমার একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব আছে। তাহলে মডেল অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্সে মূল ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। আর ব্র্যাকেটে তোমার যখন যে ভার্বটা দেওয়া থাকে সেটাকেই বেস ফর্ম বলা হয়। তোমার কখনো এই ব্র্যাকেটে বেস ফর্ম উইথাউট অন্য কোনো ভার্ব চেহারা থাকবে না। এই পাঁচটা রূপ থেকে সবসময় তোমার বেস ফর্মটাই দেওয়া থাকবে। তাহলে আমাদের অ্যান্সারে যদি এটা নাম্বার অ্যান্সার হয় তাহলে আমার উত্তর এটাই, যা আছে তাই হবে। এখানে নট চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ এখানে আমার মডেল আছে। মডেল অক্সিলারি যুক্ত ভার্বের শেষে ভার্বের পরে যখন মূল ক্রিয়াটা বসানো হয় তখন নট চেঞ্জ, কোনো প্রকার পরিবর্তন হবে না। এখানে দেখো উইল ছিল, এখানে যদি উড থাকতো তাহলে তোমার একই অবস্থা, মানে একই রূপ নিয়ে থাকতো ভার্ব। তাইলে এখানে মাস্ট থাকলে একই, নিচে দেখো মাস্ট দেওয়া হয়েছে, দ্য গার্ল মাস্ট ওয়ার্ক দেয়ার, বালিকাটি অবশ্যই সেখানে কাজ করে বা করবে, এরকম বোঝাচ্ছে তোমার। তাহলে দেখো এখানেও কি আছে, মাস্ট আছে। মাস্ট হচ্ছে তোমার মডেল অক্সিলিয়ারি ভার্ব। মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে যদি আমি কখনো ভার্ব বসাতে হয়, আর যখন মডেল অক্সিলিয়ারি যদি তোমার অক্সিলিয়ারিতে আমি তখনই বলবো যখন আরেকটা ভার্বের সাথে বসে, আর যদি পাশে আরেকটা ভার্ব না থাকে তাহলে আমি অক্সিলিয়ারি ওয়ার্ডগুলোকে প্রিন্সিপাল ভার্ব বলবো। তখন তো আর আমি অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি না। যখন থাকে অক্সিলিয়ারি ওয়ার্ড বলবো মডেলগুলোকে, তখনই তারপরে নিঃসন্দেহে আমাকে বেস ফর্ম বসাতে হবে। তাহলে এখানে ওয়ার্কেরও 5টা রূপ আছে, ওই 5টা রূপ থেকে এখানে আমার অন্য কোনো রূপে যেতে হচ্ছে না। কেন যেতে হচ্ছে না? কারণ মাস্ট আমাকে হেল্প করছে। কি হেল্প করেছে? যে মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর আমরা জানি, মুখস্থ করেছি আমরা, মডেল অক্সিলারি ওয়ার্ডযুক্ত সেন্টেন্সে মূল ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তাহলে এখানে ওয়ার্ক যা আছে তাই, নট চেঞ্জ। তাহলে দেখো এখন তোমার এটা আমরা জানলাম যে মডেল অক্সিলিয়ারি যুক্ত বা মডেল অক্সিলারির পরে যখন আমি একটা ভার্ব বসাবো তখন ভার্বটা নট চেঞ্জ, মানে বেস ফর্ম আকারে বসিয়ে থাকবো বা বসাতেই হবে আমার। এখন মডেলের পরে তোমার বি থাকবে, এটা রোমান 2 দিয়ে লিখবা, এটা হচ্ছে রোমান 2। আজকের ক্লাসটা লং হবে না, সর্বোচ্চ 5 মিনিট হবে। দেখো এখানে তোমার আগে আমি লিখেছিলাম রোমান 1 লিখেছিলাম, 1 কি লিখেছিলাম, শুধু মডেল। এবার আমি লিখব মডেল প্লাস বি। দেখো মডেল প্লাস বি, তার মানে এই বি মানে কিন্তু আমরা প্রথম রুলে পড়েছিলাম বি ভার্ব মানে টু বি ভার্ব। টু বি ভার্ব মানে কয়টা ছিল? 8টা ওয়ার্ড ছিল, কিন্তু ওখানে কিন্তু আমি টু বি লিখি নাই, এখানে আমি কি লিখেছি, শুধু বি লিখেছি। এখানে মানে বি নিজেই থাকবে। এটা আমি তোমাদের এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি। ধরো মডেল প্লাস বি, তাহলে এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখে দিচ্ছি কি কি হতে পারে ভার্ব 5টা রূপ থেকে। তোমরা লিখতে পারো আইএনজি অথবা বি3। তোমরা ভার্বের যে 5টা রূপ থাকবে ওখান থেকে তোমার ভার্বের সাথে আইএনজি যোগ হবে অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে।
ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে অথবা কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে দেখো এই বিটাকে কিভাবে বসবে, একটা দুইটা উদাহরণ দিলে তোমরা বুঝে নিবা। উইল বি, শ্যাল বি, মাস্ট বি। তার মানে বোঝা গেল আই উইল বি, আই শ্যাল বি, আই মাস্ট বি, এরকম মানে বি নিজেই থাকবে একটা মডালের পরে। তাহলে মডালের পরে ভার্বের বেস ফর্ম বসিয়েছি আমরা। এখন মডাল প্লাস বি, যখন মডালের পরে একটা বি থাকবে তখন আমাদের আইএনজি অথবা বি3 বসাতে হইবে। এখন বি3 বসাবো নাকি আইএনজি বসাবো, দুইটা তো আর বসানো সম্ভব না, একটা বসাইতে হবে আমাকে। তুমি একটু খেয়াল করে দেখো, তোমরা ফার্স্ট রুলে চলে যাও, ফার্স্ট রুলেই কিন্তু এই রুলটা হয়ে গেল। তুমি একটু ফার্স্ট রুলে চলে যাও, ফার্স্ট রুলের বি ভার্বের মধ্যেও কিন্তু 8টা যখন বি ভার্ব ছিল, ওই 8টা বি ভার্বের মধ্যে কিন্তু বি নিজেও ছিল। 8টা বি ভার্বের মধ্যে তোমার কি ছিল, এম, তারপরে কি ছিল ওয়াজ, তারপর এম ইজ আর ওয়াজ ওয়ার, বি বিং বিন, ওই যে বি কিন্তু ছিল, ওই বি কিন্তু এই বি। তাহলে তুমি যদি মডেলটাকে বাদ দাও আর বিটাকে ধরো, বির পরে কিন্তু ভার্বটা বসবে, এখানে আইএনজি অথবা বি3 বসবে। তাহলে তোমার 1 নাম্বার রুলে কিন্তু এটা চলে যাচ্ছে। আচ্ছা, 1 নাম্বার রুলে যেহেতু চলে যাচ্ছে, তাহলে 1 নাম্বার রুলে যখন আমরা দুইটাই ছিল, এই দুইটাই ছিল, তখন আমরা কিভাবে আলাদা করেছিলাম, তখন আমাকে সাবজেক্ট আমাকে বলেছিল যে আমাকে একটু ফলো করো। ঠিক ওই রুলটার মতো আমরা এখানে চলে যাব, আমরা একটু সাবজেক্টকে ফলো করবো। একটা উদাহরণ দিচ্ছি দেখো, বা এখানে আমি তোমাদের আরেকটু হেল্প করতে পারি। এখানে তোমরা লিখতে পারো 90% আইএনজি হবে আর 10% বি3 হবে। 90% কি হবে, আইএনজি হবে, আর কোনো তোমার মডেল প্লাস বির পরে যদি একটা ভার্ব বসাই, 90% আইএনজি ভার্বের সাথে আর 10% হচ্ছে বি3। এখন কখন বি3 হবে সেটাও তো আমার পরীক্ষায় আসতে পারে, 10%টাও তো আসতে পারে, বা 1% থাকলে সেটাই এসে গেল। আমরা এখন দেখে নিব ওই রুলটাই। আমরা একটা উদাহরণ দিচ্ছি দেখো, দেখো আমি এখানে যে ওয়ার্ডটা লিখেছি এটা অনেকে তোমরা উচ্চারণ করে থাকো কলেজ, উচ্চারণটা এরকম না, এটা হচ্ছে কলেজ। আমরা বলবো উই উইল বি সি ইউর কলেজ, উচ্চারণটা হবে কলেজ, ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমার আগে ছিল মডেলের সাথে কি ছিল, বেস ফর্ম, এখন মডেল প্লাস বি, তার মানে উইল বি, শ্যাল বি, মাস্ট বি, হ্যাভ টু বি, এম টু বি, ওয়ার টু বি, এরকম হবে। তাহলে মডেল প্লাস বি হলে পরে এখানে কি হয়, এখানে আইএনজি অথবা বি3। আমি তোমাদের বলে দিয়েছি যে 90% আইএনজি হবে আর 10% কি হবে, বি3 হবে। তাহলে আমরা 90% যেটা মুখস্থ একটু দিয়ে দেখি তো মিলে কিনা, পরে অর্থ, পরে আমরা অর্থটা খুঁজে দেখব আসলে বিষয়টা কি হচ্ছে। আমরা এখানে ধরো আইএনজিটায় ধরে দিলাম, অ্যাড করে দিলাম, দেখি পরে ওই স্ট্রাকচারে যা সাবজেক্টকে ফলো করলে সেটাই হয় কিনা দেখি তো। প্রথম 1 নাম্বার স্ট্রাকচারে আমাদের কি ছিল, আমি বি3 আর আইএনজি ধরার পর আমাকে সাবজেক্ট বলেছিল যে আমাকে একটু ফলো করো, আমার ভার্বের ক্রিয়া, আমার ভার্বের কামলা, অক্সিলারি মানে বাংলায় একটা ভাষা বলা, মানে ধরো আমি যদি টাকা দিয়ে কাউকে কাজ করাই তাকে কামলা বলি আমার, তাহলে সাহায্যকারী ক্রিয়া আর কি। তাহলে এখানে এই ক্রিয়া মানে সাহায্যকারী ক্রিয়া, এই ক্রিয়াকে সাহায্য করলো, কি সাহায্য করলো তোমাদের একটু এখানে আমি আর একটু ভিতরে ঢুকতে চাই। দেখো এই যে অক্সিলারি কথাটা, অক্সিলিয়ারি বানানটা অনেকে ভুল করে থাকে, অক্সিলিয়ারি বলে, এটা হচ্ছে অক্সিলিয়ারি, উচ্চারণ হচ্ছে অক্সিলিয়ারি। দেখো অক্সিলিয়ারি, 3টা উচ্চারণ হয়ে গেল, অক্সিলিয়ারি। এটার অর্থ আমরা জানি সাহায্যকারী। যখন আমি বলবো অক্সিলিয়ারি ভার্ব তখন বলবো সাহায্যকারী ক্রিয়া। তার মানে সে ক্রিয়া মানে ভার্বকে সাহায্য করলো। এখন ভার্বকে কি সাহায্য করলো সেটা আমি তোমাদের অক্সিলারি নিয়ে একটা ক্লাস দিব, এখন এটা বিস্তারিত অনেক সময় নিয়ে যাবে, শুধু অক্সিলারির উপর একটা ক্লাস তোমাদের আমি দিব। এখন এটাই বোঝাচ্ছি যে অক্সিলিয়ারি ভার্বটা আসলে তখনই হয় যখন তোমার ধরো এম একটা অক্সিলিয়ারি ওয়ার্ড, একে আমরা কখনোই অক্সিলারি ভার্ব বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে একটা ভার্বকে সাহায্য না করবে। যতক্ষণ পর্যন্ত একটা ওয়ার্ড একটা ভার্বকে, একটা ক্রিয়াকে সাহায্য না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে অক্সিলিয়ারি ওয়ার্ড বলে থাকবো, বলতে পারি। ততক্ষণ পর্যন্ত তাকে আমরা অক্সিলিয়ারি ক্রিয়া বা ভার্ব বলতে পারি না। যখন সে সাহায্য করবে তখন তাকে আমি সাহায্যকারী বলতে পারি। যেমন ধরো এখানে উচ্চারণটা হচ্ছে এরকম, অক্সি, অক্সি মানে সাহায্য, লিয়ারি মানে কারি, তার মানে যে করে সাহায্য তাকে আমরা অক্সিলিয়ারি বলতে পারি। আমি তোমাদের পরবর্তী একটা অক্সিলিয়ারির উপর একটা ক্লাস দিব। আজকে পর্যন্ত দেখো তাহলে এখানে কি হলো,
সাবজেক্ট আমাকে বলছিল কি বলছিল যে আমার ভার্বের সহকারী অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলা হয়, তোমাদেরকে ভার্বের যে এখানে 5টা রূপ ছিল সি, স, সিন, সিং, সিস, এরকম 5টা রূপ ছিল। এই 5টা রূপ থেকে তোমাদের হেল্প করেছে 3টাকে মিনিমাইজ করে দিয়ে 2টাকে তোমাদের শোয়িং করিয়েছে, 2টাকে তোমাদের বলে দিয়েছে এই 2টার একটা হবে। তাহলে আমিও তো এখানে পাওয়ার রাখি, আমি তো সেন্টেন্সের মালিক। সে বলছে দেখো এই ক্রিয়াটা কি আমি নিজে করতে পারি না আমি নিজে করতে পারি না। যদি এই ক্রিয়াটা করতে আমি অ্যাক্টিভ মানে আমি সক্ষম হয়ে থাকি, তাহলে তোমরা এই ক্রিয়ার সাথে কি করো, ওই ওয়ার্ডের সাথে তোমরা আইএনজি যোগ করে দাও। আর যদি আমি এই কাজটা নিজে না করতে পারি, তাহলে তোমরা এই ক্রিয়াটাকে কি করো, এই ভার্বের রূপটাকে তোমরা বৃদ্ধি করে নাও, মানে ফার্স্ট পার্টিসিপল করে নাও। তাহলে আমরা তো আগেই ওই যে 90% হিসাব করে আমরা দিয়ে দিয়েছিলাম আইএনজি। এখন দেখি তো সাবজেক্টে আমরা ফলো করি। আচ্ছা একটু খেয়াল করো, উই উইল বি কি বললো, সি ইউর, এখানে কি ছিল কলেজ, কলেজ কথাটা ছিল। তাহলে কলেজটা যে দেখার কথা বলছে, দেখবো এটা কে, আমরা নিজেই তো, তার মানে আমরা না সাবজেক্ট। তাহলে বোঝা গেল কি এই যে এখানে ভার্বটা সাবজেক্ট অ্যাক্টিভ, এই কাজটা করতে সাবজেক্ট অ্যাক্টিভ, তার মানে সাবজেক্ট সক্রিয়, সাবজেক্ট অ্যাক্টিভ মানে সক্ষম, কাজটা করতে পেরেছে। তাহলে এই ক্রিয়াটা যদি সাবজেক্ট করে থাকে, তাহলে আমি সাবজেক্ট ভার্বের সাথে কি দিতে পারি, আইএনজি দিতে পারি। যদি কাজটা সে না করতে পারতো, তাহলে আমরা কি দিতাম, ফার্স্ট পার্টিসিপল, আমরা এখানে সিন দিতাম। তাইলে আমরা এখানে আমরা যে 90% ধরে দিয়ে দিলাম, সেটা কিন্তু আমাদের সাবজেক্টকে যখন আমরা ফলো করলাম দেখলাম যে মিলে গিয়েছে। ঠিক আছে, এখন আবার বলছি দেখো মডেল প্লাস বি, আবার বলছি দেখো মডেল প্লাস বি, মডেল প্লাস বি যুক্ত সেন্টেন্সে ভার্বের 5টা রূপ থেকে শুধুমাত্র 2টা রূপ হয়, হয়তো বা আইএনজি, অন্যথায় কি ফার্স্ট পার্টিসিপল মানে বি3 হবে। কখন আইএনজি হবে, যখন সাবজেক্ট সক্রিয় হবে, ওই কাজটা সাবজেক্ট নিজে করতে পারবে, তখন আমরা ভার্বের সাথে কি দিব, আইএনজি দিয়ে দিব। মানে তোমার ফার্স্ট রুল এবং মডেল প্লাস বি সেম রুল, ফার্স্ট রুল এবং মডেল প্লাস বি সেম রুল, তোমরা একটু খেয়াল করলেই হবে। যদি কাজটা সাবজেক্ট নিজে করতে না পারে, তাহলে আমরা ফার্স্ট পার্টিসিপল দিব। এবার কথা হচ্ছে স্যার কখন কাজটা সাবজেক্ট করতে পারবে না, ইনঅ্যাক্টিভ থাকবে, তখন আমরা দেখে নিয়েছি। তো আমি তোমাদের একটা এখানে টিপস দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো নোট আকারে। টিপসটা হচ্ছে সকল প্রকার প্যাসিভ সেন্টেন্স, সকল প্রকার প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, সকল প্রকার প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, তোমরা একটা নোট আকারে লিখে রাখবা। আর ইনঅ্যাক্টিভ সেন্টেন্সে আর প্যাসিভ সেন্টেন্স কখনোই তোমার অক্সিলিয়ারি ছাড়া হতে পারে না, উইথাউট অক্সিলিয়ারি কখনোই প্যাসিভ সেন্টেন্স গঠিত হতে পারে না। তাহলে যদিও অক্সিলিয়ারি এখানে থাকবে, সেন্টেন্সটা ইনঅ্যাক্টিভ মানে সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হবে, আর ওই সেন্টেন্সেই সবসময় বি3 হবে। প্যাসিভ সেন্টেন্সের কখনোই ভার্ব তোমার ফার্স্ট ইনডিফিনিট অথবা বেস ফর্ম বসে না, আইএনজি তো হবেই, তবে তোমার একটু স্ট্রাকচার অনুযায়ী হবে। তাহলে দেখো এই সেন্টেন্সটা যদি প্যাসিভ হইতো মানে অবজেক্ট দিয়ে কাজটা করানো হইতো, তাহলে কি হতো, আমি তোমাদের একটা আজকে ফার্স্ট রুল এবং মডেল প্লাস বি রুলের একটা উদাহরণ দিচ্ছি। দেখো একটু ব্যতিক্রম একটা উদাহরণ হবে, উদাহরণটা দিলে তোমরা সহজে বুঝে নিবা। তাহলে এগুলো আমি একটু মুছে দিচ্ছি। দেখো আমি তোমাদের ফার্স্ট রুলটা দিয়েছিলাম গত ক্লাসে, একটা উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করো। ইউ আর ইনভাইট, এখানে মাইটা না দিলে তো সেন্টেন্সটা সুন্দর হবে না। মাই বার্থডে পার্টি, দেখো এখানে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বিভার্বযুক্ত সেন্টেন্সে সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম দ্য লেটার দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, মানে বস্তুবাচক একটা কথা ছিল, সে নিজে কোনো কাজ করতে পারে না। কিন্তু এখন দেখো এখানে সাবজেক্টটা পার্সন মানে মানুষ আছে, মানুষ তো নিঃসন্দেহে ইনঅ্যাক্টিভ হওয়ার কথা না, মানুষ তো কাজটা করার কথা, অ্যাক্টিভ হওয়ার কথা। তাহলে এই সেন্টেন্সের উত্তর আমি যদি অ্যান্সার তোমাদের জিজ্ঞেস করি, অনেকেই মুখস্থ ইনভাইটেড বলবে, অনেকেই বলবে স্যার এখানে তো বিভার্বযুক্ত সেন্টেন্সে সাবজেক্ট অ্যাক্টিভ, সাবজেক্ট মানুষ নিঃসন্দেহে অ্যাক্টিভ হবে, তাহলে এখানে ইনভাইটিং হবে। তাহলে একটু খেয়াল করো অর্থটা আমরা একটু দেখি। ইউ আর ইনভাইট টু মাই বার্থডে পার্টি, তাহলে এই কাজটা ইনভাইট মানে আমন্ত্রণ দেওয়া, এই কাজটা আসলে সাবজেক্ট কি করেছে কিনা একটু খেয়াল করে দেখো। যদিও সাবজেক্ট এখানে মানুষ বোঝাচ্ছে, অ্যাক্টিভ হওয়ার কথা ছিল,
কিন্তু সাবজেক্ট এখান থেকে ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট এখানে ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ হলো দেখো, ইউ আর ইনভাইট টু মাই বার্থডে পার্টি, কথাটা কে বললো একটু খেয়াল করে দেখো। বার্থডে পার্টিটা কার, আমার নাকি তোমার? বার্থডে পার্টিটা হচ্ছে আমার, তার মানে এই কথাটা আমি বলেছি, এই দাওয়াতটা আমি দিয়েছি তোমাকে, তোমাকে বলেছি তুমি আমার জন্মদিনে পার্টিতে আসবা, তোমাকে আমি দাওয়াত দিয়েছি, তাহলে এই ক্রিয়াটাও আমিই করেছি। তুমি আসার পর তোমার এখানে ক্রিয়া হবে। তার মানে যদিও সাবজেক্ট এখানে মানুষ দেখা যাচ্ছে, কিন্তু সে এখানে মৃত, সে এখানে ইনঅ্যাক্টিভ, এখনও সে মানে অ্যাক্টিভ হয় না, সক্রিয় হয় না, কোনো কাজ তার দ্বারা এখনো হয়নি। টু মাই বার্থডে পার্টি মানে আমার জন্মদিনে তোমাকে আমন্ত্রিত, তোমাকে আমি দাওয়াত করছি, তুমি আসবা। তার মানে এই ক্রিয়াটা তুমি এখানে করো নাই, এই ক্রিয়াটা অবজেক্টকে দ্বারা সাবজেক্ট করিয়েছে। অবজেক্ট কি করলো, অবজেক্ট ইনভাইট করেছে সাবজেক্টকে এখানে, বুঝতে পারছো? তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম কি, সাবজেক্ট যদি তোমার বস্তুবাচক হয় ইনঅ্যাক্টিভ হয়। আজ দেখলাম কি, সাবজেক্ট তোমার বস্তুবাচক না ব্যক্তিবাচক হলেও সে ইনঅ্যাক্টিভ হতে পারে। তোমাদের আরও সহজ করে বলে দিলাম, এই যে তোমরা লিখে নিতে পারো, বারবার বেশ কয়েকবার বলে দিয়েছি যে তোমার প্যাসিভ, যে কোনো প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট তোমার ইনঅ্যাক্টিভ থাকে, যে কোনো প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট তোমার ইনঅ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ টু প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এটাই। অ্যাক্টিভ কাকে বলা হয়, যেই সেন্টেন্সের সাবজেক্ট অ্যাক্টিভ তাকেই বলা হয় তোমার অ্যাক্টিভ সেন্টেন্স, মানে নিজে কাজ করতে পারে সাবজেক্ট। আর যেই সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, অবজেক্টকে দিয়ে কাজটা করানো হয়, সেই সেন্টেন্সটাকেই বলা হয় প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা যাই হোক, আজ আর দিচ্ছি না, আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমার ক্লাসটা ভালো লাগে, কিঞ্চিত বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে অবশ্যই দয়া করে তোমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমরা পূর্বধলা হোম টিউশন পেজ নামে তোমার একটা পেজ আছে, ওই পেজটাকেও লাইক কমেন্ট করবা। তারপর ইপাস টিভি, তারপর আরেকটা চ্যানেল আছে আমার টিভি, ওখানেও দেওয়া হয় ভিডিওটা, ইপাস টিভি, তোমরা সার্চ দিলে আসবে। দয়া করে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, আর তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমি চেষ্টা করব আগামী ক্লাস বা তোমাদের পছন্দ অনুযায়ী আরও বেশি বেশি ক্লাস দেওয়ার জন্য। আর তোমার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।